আপনারা যারা তৃতীয় বর্ষের পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে লিনিয়ার প্রোগ্রামিং নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথম বিষয় হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিংয়ে আপনাকে যদি ভালো করতে হয় তাহলে আপনাকে গাণিতিক যে পার্টটা আছে সেইখানে আপনাকে বেশি ফোকাস দিতে হবে। এই বিষয়টা আমরা আগেও কিন্তু আপনাদের বারবার আমরা রিমাইন্ডার দিয়েছিলাম যে লিনিয়ার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে গাণিতিক অংশটাই বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টারে এই বিষয়ে থিওরিটিক্যাল বিষয় কিন্তু খুবই কম আছে। তো এর মধ্যে যে বিষয়গুলোতে আমরা বেশি ফোকাস দিব তার মধ্যে অন্যতম হচ্ছে কনভেক্স সেট, যা আমরা ইতোমধ্যে আমরা যে লাইভ ক্লাসটা নিয়েছিলাম সেখানে আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম। কনভেক্স সেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কনভেক্স সেট থেকে আপনারা 20 থেকে 25 মার্কস বা তার চেয়ে বেশি মার্কস পেতে পারেন। তারপর হচ্ছে ফিজিবিলিটি অ্যান্ড অপটিমালিটি যে চ্যাপ্টারটা আছে, এটার 2 থেকে 3টা প্রশ্ন পড়লেই কিন্তু আপনারা 10 মার্কস কনফার্ম পেয়ে যাচ্ছেন। তারপর হচ্ছে গ্রাফিক্যাল মেথড থেকে, অর্থাৎ গ্রাফ রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেখান থেকে আপনারা 2টা প্রশ্ন কনফার্ম পাবেন। সেক্ষেত্রে আপনারা 14 থেকে 20 মার্কস গ্রাফ থেকে পেয়ে যাবেন। এইগুলো কিন্তু আমরা লাইভ ক্লাসও আলোচনা করছি, আমি এখানে জাস্ট বিষয়টাকে একটু শর্টলি বলছি। তারপর হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন প্রবলেমে আপনার 10 মার্কস কনফার্ম আসবে, বাট অ্যাসাইনমেন্ট প্রবলেমটা কনফার্ম না যে আসবে এরকম, বাট অবশ্যই পড়ে যাবেন। তো এই যে চ্যাপ্টারগুলো বললাম, এর পাশাপাশি আপনাকে আরও কিছু বিষয়ে ফোকাস দিতে হবে। সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, প্রমাণ আকার। এই প্রমাণ আকারটা পরীক্ষাতে আসুক বা না আসুক, এইটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রমাণ আকার রিলেটেড বিষয়গুলো বা প্রমাণ আকার না পারলে কিন্তু আপনি সিমপ্লেক্স মেথডের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনি সমাধান করতে পারবেন না। সো প্রমাণ আকার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সো প্রমাণ আকার থেকে আপনারা সরাসরি হয়তো বা একটা প্রশ্ন পাবেন, বাট প্রমাণ আকার না পারলে আপনি এর পরবর্তী কোনোটাই কিন্তু সমাধান করতে পারবেন না। একই সাথে আপনার ফরমেশন অফ লিনিয়ার প্রোগ্রামিং যে চ্যাপ্টারটি আছে সেইটা থেকেও কিন্তু আপনারা মোটামুটি বলতে পারেন আপনারা এখানে অনেক মার্কস কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে হয়তো একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে, বাকি প্রশ্নগুলো হচ্ছে আপনার সিমপ্লেক্স মেথড থেকে আসবে, অর্থাৎ সিমপ্লেক্স মেথড 1, সিমপ্লেক্স মেথড 2, বিগ্যাম মেথড বা এই যে মেথডগুলো আছে সেইগুলো থেকে আসবে। তার মানে এখানে আমরা টোটাল যে বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিংয়ে ভালো করতে হলে এতক্ষণ আমরা যে চ্যাপ্টারগুলোর কথা বললাম সেইগুলোতে একটু বেশি ফোকাস দিতে হবে। এখন এইগুলা ব্যতীত যে সিমপ্লেক্স মেথড রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে সেইগুলা আপনাকে বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্রশ্ন হচ্ছে কেন? যদি আমি বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস না করে তাহলেই বা সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যদি আপনি বাসায় প্র্যাকটিস না করেন তাহলে পরীক্ষার হলে আপনি টাইমলি অ্যান্ড প্রপারলি আপনি এটাকে সমাধান করতে পারবেন না। কারণ আপনি যদি বাসায় 15 থেকে 20 মিনিটের মধ্যে এই টাইপের প্রবলেমগুলোকে সমাধান করে ফেলতে পারেন তাহলেই শুধু আপনি পরীক্ষার হলে গিয়ে এগুলোতে প্রপারলি সমাধান করতে পারবেন। কিন্তু আপনার যদি বাসার মধ্যে যদি এই প্রবলেমগুলো সলভ করতে 30 মিনিট বা 30 মিনিট প্লাস সময় লেগে যায় তাহলে পরীক্ষার সময় এটা সলভ করতে আপনার 1 ঘন্টা সময় চলে যাবে। সেক্ষেত্রে আপনি ওই যে ফুল আনসারটা কিন্তু আপনি করতে পারবেন না। সো এটা হচ্ছে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনার যে প্রবলেমগুলো মানে আপনি যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করলেন সেইগুলোর টাইম ম্যানেজমেন্টের বিষয়ে খুবই সচেষ্ট থাকতে হবে। তারপর হচ্ছে আমরা যখন সিমপ্লেক্স মেথড করব সেক্ষেত্রে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন নেয়ার যে বিষয়টা এই বিষয়ে আপনাকে একটু বেশি সতর্ক থাকতে হবে, কারণ আপনার যদি এই প্রাথমিক বুনিয়াদী সম্ভাব্য সমাধানটা ভুল হয়ে যায় তাহলে বাকিগুলো আর রাইট হওয়ার পসিবিলিটি নাই বললেই চলে, কারণ ওইখান থেকেই আমাদের সিমপ্লেক্স মেথডের সূচনা হয়। সো আপনি যদি সূচনাতেই ভুল করে থাকেন তাহলে সামনে এগিয়ে তো আপনার কোনো লাভ নাই। তো সর্বোপরি বিষয়টা হচ্ছে এরকম যে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনটাকে বের করতে হবে। আরেকটা কমন ভুল যেটা লিনিয়ার প্রোগ্রামিংয়ে হয়ে থাকে সেটা হচ্ছে যে আমরা যখন প্রমাণ আকার করি তখন আমরা কি করি, তখন আমরা দেখা যায় যে আমরা যেখানে স্ল্যাক ভেরিয়েবল বা সারপ্লাস ভেরিয়েবলগুলো নিলাম সেগুলো দেখা যাচ্ছে আমরা প্রপারলি কিন্তু আমরা আমাদের যে প্রমাণ আকার আছে ওইখানে আমরা নিচ্ছি না। ওই জিনিসটা আমাদের মিস্টেক হয়ে যায় বা ওই জিনিসটা আমাদের গ্যাপ হয়ে যায় যে আমরা প্রমাণ আকারে করেছি বাট আমাদের যে অবজেক্ট ফাংশনটা আছে ওইখানে স্ল্যাক ভেরিয়েবল, সারপ্লাস ভেরিয়েবল বা আর্টিফিশিয়াল ভেরিয়েবল ওইগুলো লিখতে আমাদের ভুল হয়ে যায়। সো এই ভুলটা যাতে না হয় সেদিকে অবশ্যই সচেষ্ট থাকতে হবে। তারপর হচ্ছে আপনার যে বেসিক ভেরিয়েবলগুলো আসবে
সেই বেসিক ভেরিয়েবলের সাথে আপনাকে নন বেসিক ভেরিয়েবলগুলোর মান যে 0 সেইটা আপনাকে লিখে মেনশন করে দিতে হবে, না হলে কিন্তু আপনার মার্কস কাটা যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি কোনো সলিউশন আপনার আনবাউন্ডেড হয় বা ইউনিক হয়, মোটামুটি সবগুলো সমাধানে ইউনিক হয়, সবগুলা বলতে 100% না, 90% সমস্যায় কিন্তু ইউনিক হয়, বাকিগুলো ইউনিক হয় না। কেন ইউনিক হয় না, ওই টাইপের প্রবলেমও কিন্তু মাঝে মধ্যে পরীক্ষাতে চলে আসে, বা এরকম কিছু সমস্যা চলে আসবে যে ওইটার থেকে আমরা কোনো অপটিমাল সলিউশন পাচ্ছি কিনা। সো এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে সমাধানটা ইউনিক কিনা। ইউনিক না হলে তো আর আপনি অবশ্যই অপটিমাল সলিউশন পাবেন না। তারপর হচ্ছে ডুয়েল সিমপ্লেক্স মেথডের ক্ষেত্রে আপনাকে যে বিষয়টাতে ফোকাস দিতে হবে সেটা হচ্ছে সিমপ্লেক্স মেথডের এবং ডুয়েল সিমপ্লেক্স মেথডের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আপনি যদি হুবহু সিমপ্লেক্স মেথডের মতো ডুয়েল সিমপ্লেক্স মেথডে করে ফেলেন তাহলে এইটাও কিন্তু একটা সমস্যা, ঠিক আছে? সো এইটাও আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ট্রান্সপোর্টেশন প্রবলেম সমাধানের ক্ষেত্রে যদি আপনার মেথড উল্লেখ করে না দেয়, মনে করেন আপনাকে একটা প্রবলেম দিয়ে আপনাকে বলো এখান থেকে আপনার টোটাল কস্ট বের করার জন্য, এইখানে আপনাকে মনে করেন কোনো আলাদাভাবে কোনো মেথড উল্লেখ করে দেয় নাই, যেমন নর্থ ওয়েস্ট কর্নার মেথড বা ভূগোল অ্যাপ্রক্সিমেশন মেথড। সো এই টাইপের যদি কোনো প্রবলেম পরীক্ষাতে আসে তাহলে আপনারা নর্থ ওয়েস্ট কর্নার মেথড পদ্ধতিতে সমাধান করবেন। এখন আপনি যদি চান যে না, আমি নর্থ ওয়েস্ট কর্নার মেথড পদ্ধতিতে সমাধান করব না, আমি এটাকে ভূগোল অ্যাপ্রক্সিমেশন মেথডে সমাধান করব, তাহলেও কোনো সমস্যা নাই। তবে আমি নর্থ ওয়েস্ট কর্নার মেথডের কথা এই জন্য বলছি কারণ নর্থ ওয়েস্ট কর্নার মেথডটা খুবই ইজি এবং খুব কম সময়ে আমরা এটার সমাধানটাকে নিয়ে আসতে পারি। আরেকটা বিষয় হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেমের ক্ষেত্রে যে বর্ণনাগুলো আছে সেগুলো দেওয়ার প্রয়োজন নাই, বাট অ্যাসাইনমেন্ট প্রবলেমের ক্ষেত্রে বর্ণনাগুলো দিতে হবে। তো এই সার্বিক বিষয় ছিল আমাদের লিনিয়ার প্রোগ্রামিং নিয়ে আলোচনা। সো আরেকটা বিষয়, কনভেক্স সেটের ক্ষেত্রে ভেক্টর সাইন ম্যান্ডেটরি। আপনি যদি ভেক্টর সাইনগুলো ইউজ না করেন তাহলে আপনার পরীক্ষায় মার্কস কাটা যাবে। সো এই বিষয়গুলো যদি আপনি পরীক্ষার হলে ঠিকঠাকভাবে মেনটেন করতে পারেন এবং অবশ্যই প্রপারলি আনসার করতে পারেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করা সম্ভব। তো আশা করি সবাই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, বোঝার চেষ্টা করবেন এবং পরীক্ষার হলে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।